এরকম একটি নির্বাচনের সময় আমি অন্ততপক্ষে 10 জন বিএনপি আওয়ামী লীগ নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে, তারা কিছু লিফলেট দিবেন, ছোট ছোট করে কিছু কথা বলবেন, খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা, এরকম আমার মনে হয়েছে। যাই হোক এটা নিশ্চয়ই 16 বছরের চাপ, তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল। আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে যেতে চাই। জনাব সার্জিস আলম, আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশপ্রাপ্ত হচ্ছে, তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে। এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম, এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে দেয় নাই, প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে, আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওনলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে। ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে, মানে আপনারা এই যে একটা উইয়ার দেশ সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা আসলে দাঁড়াবে? মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে, একজন হুতু একজন টুটসি এরকম? ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা আমরা আসলে কারা, আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা। সো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের 3 জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20-এর অধিক আসলে সদস্য রয়েছে, সকলে মিলে কাজ করছে প্রথমত। দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয়, এই জায়গার প্রত্যেকটি জিনিস তার স্বচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে, আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই। আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে, ওই জায়গা থেকে প্রমোশনটি হয় না, তারা এসে বলছে তারা বঞ্চিত, তাদের সাথে বৈষম্য হয়েছে, তাদের এই প্রমোশনটি চাই। তো তারা এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে? রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে। সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা 3 জন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে, ব্যাপারটি এরকম নয়। দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন, এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টেড ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গায় যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন আমার জায়গা থেকে দেখলাম 252 জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো, তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা। তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই। কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। যেখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি একটু শেষ করে, আমার 2 লাইন লাগবে শুধু। তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে, তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইভাতে 50-এর ভিতরে 10-15, তার রিটেন অনেক ভালো হয়েছে, কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে
এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু তারপরে যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো, সেটি আমরা সমর্থন করি। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন। এইগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন? ভালো লাগছে আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে, যদি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে থাকে, তাহলে আমি 2টা ঘটনা বললাম, আপনি 2টা ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই 2টা ঘটনা আপনি জানেন কিনা, মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে? মানে এটা করা ঠিক আছে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে আমি আপনাকে ডিসিশন দিতে পারি। আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা। বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালে থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে, যারা থাকবে না তারা সমাবেশ কেন করতে পারবে না সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও। আর 2 নাম্বার হচ্ছে যে আওয়ামী লীগের লোকের পক্ষেও তো আসলে নাশকতা করা সম্ভব, এবং অতীতে এরকম অভিযোগ এসেছে, তারপরেও তারা কেন মানে এরকম তল্লাশির সম্মুখীন হচ্ছে না? 2টি প্রশ্নের জবাব যদি দেন আমার প্রশ্নে আসার আগে। বলছেন আপনি যে কথাটা বলছেন যে আমাদের যে তল্লাশিটা চলে, আমরা যে মানে বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট বসিয়েছি, আমরা যখন তল্লাশি করি তখন তো আমরা জানি না 2টি বাস এসেছে, সেই বাসটাতে কে আওয়ামী লীগ আর কে অভিনব জানি না। আমরা সকলকেই তল্লাশি করি, যে তার সুদুত্তর দিতে পারে না, যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, যার বিরুদ্ধে মামলা আছে, যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, শুধু সেই ক্ষেত্রেও তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ থানায় নিয়ে যাই। বাকি যেহেতু আমরা তাদের সবাইকে তো হয়রানি করি না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যে কথাটা বলছেন, মানে আওয়ামী লীগের বাস দিয়ে যারা আসে, আওয়ামী লীগের সমর্থকরা তো স্লোগান দিতে আসে। কোন বাসে আমি যে কথাটা বলছি, কোন বাসে আওয়ামী লীগ, কোন বাসে বিএনপি, সেটা আমরা জানি, আমার জানার কথা না। আমরা শুধু সেটা জানি বাহির থেকে অনেকগুলি বাসই আসছে, কোন বাসের মধ্যে এমনও তো আছে অনেকে মানে আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন আসে, আওয়ামী লীগের ব্যানার নিয়েও তো আসে, এমনও আমরা পেয়েছি। সেটা আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, আমাদের পরিষ্কার কথা হলো, আমাদের কাছে তো কোনো দল না, আমাদের কাছে হচ্ছে সুস্পষ্টভাবে যার বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অথবা সাসপেন্স ক্যারেক্টার যাদের আছে তাদেরকে আমরা নিয়ে যাই। তবে যে কথাটা আমরা নিবন্ধিত কথাটা যেটা বললেন, নিবন্ধন, আমি যে কথাটা মুস্তফা ফিরোজ ভাই বললেন, তিনি ঠিকই বলেছেন, সেটা তো আমি বলছি না। যেহেতু জামাত একটি মানে তার কোনো নিবন্ধন নেই, কেন নেই? মহামান্য হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা বলে তাদেরকে এখনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই, তারা সমাবেশ করা বা নিষ্পত্তি, তার নিবন্ধনটা নেই। সেই কারণে আমি বলছি, যেহেতু 71-এর একটি পরাজিত দল, তার নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের ইয়েতে, এখন সে যদি ওই পারমিশন ছাড়াই, সে যদি ডিএমপির অনুমতি ছাড়া, দেখেন ডিএমপির অনুমতি ছাড়াই সে যদি ঘোষণা দিয়ে ফেলে, বাংলাদেশের সবচেয়ে বড় একটা বৃহৎ কেপিআই যেটা বাংলাদেশ ব্যাংক, সেখানে আমরা সবসময় এই জায়গাটাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করে থাকি, সেই জায়গার মধ্যে সে চ্যালেঞ্জ দিয়েছে, সে সেখানেই করবে, তাহলে আমরা কি তাকে অনুমতি দিব, করার জন্য দিব? আগে তাকে নিবন্ধন নিয়ে আসো হাইকোর্টে, আমার আসলে আপনার মতো এত কিছু মনে থাকে না, কিন্তু জামায়াত কি ঢাকা শহরে একটা সমাবেশ করার অনুমতি পেয়েছিল না আপনাদের কাছ থেকে? কোনটা, কোন জায়গায়? এই ঢাকাই তো, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে, এই তো কয়দিন আগে। না, তারা এই দল এইভাবে তারা হয়তো পায় নাই, তারা অন্য ভেনারে, এটা আমার জানতে হবে তারা